সেগুলো লোকেশন ট্র্যাক করতে প্রয়াস ওর পরিচিত পুলিশ বন্ধুর সহায়তা নিল। আইনের মানুষ থাকলে সব কাজ সহজ হয়ে যায়। প্রয়াস অয়নের লাস্ট 1 মাসের কল ডিটেলস চাইল, সাথে সেই কলগুলো ঠিক কোথায় কোথায় করেছে তার লোকেশন ডিটেলস। তথ্যগুলো পেতে কিছুটা সময় লাগলো। সেই সময়টুকু এক একটা মিনিট এক এক যুগ মনে হচ্ছিল। প্রয়াস শুধু মনে মনে চাইছিল নাবিলার যেন ক্ষতি না হয়। মেয়েটা এমনিতেই দুর্বল মনের, না জানে কি অবস্থায় রেখেছে অয়ন তাকে। ফোনের কল লিস্টের তথ্য আসতেই দেখলেও সেখানকার কলগুলোর লোকেশন সব দিশার জানা নেই। তাই অয়নের পার্সোনাল ম্যানেজার তন্ময়ের কাছে যেতে বলল দিশা। সে অফিসেই আছে। দিশার কথায় সবাই তন্ময়ের সাথে দেখা করতে গেল। তন্ময় অফিস থেকে বাহিরে এসে পরিচিত অফিসিয়াল নাম্বারগুলো শনাক্ত করে দিল, শুধু কয়েকটা নাম্বার বাদে। সেগুলোতে কল দিয়ে যাচাই করে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া হলো। শুধু একটা নাম্বার বাদে। নাম্বারটার বেশ কয়েকবার কল গিয়েছে আগের সপ্তাহে। প্রয়াস তাতে কল দিতেই অপর পাশ থেকে সুইচ অফ এলো। লোকেশন বলছে জায়গাটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। অয়নের ম্যানেজার জানালো তাদের কোনো অফিসিয়াল কাজ বা কোনো প্রজেক্ট নেই রূপগঞ্জে। অয়নের বন্ধু বান্ধব থাকলে থাকতে পারে। প্রয়াস তবুও হাল ছাড়ল না। হতেও পারে সেখানে অয়নের কোনো ক্লু পাওয়া যাবে, কিন্তু রূপগঞ্জের সঠিক কোনো জায়গা তার ডিটেলস নেই। আর সারা রূপগঞ্জ খুঁজে বেড়াতে গেলে কয়েকদিন লেগে যেতে পারে। এত সময় মোটেও ওদের হাতে নেই। যত সময় গড়াবে ততই নাবিলাকে পাওয়া দুষ্কর হয়ে যাবে। প্রয়াস নিজেকে শান্ত রেখে ভাবার চেষ্টা করল কি করা যায়। দিশা, আমার আরেকটা হেল্প চাই তোমার থেকে। প্রয়াসের কণ্ঠে আকুতি। আমি যথাসাধ্য চেষ্টা করব ভাইয়া, আপনি বলুন। অয়নের কোনো পার্সোনাল ড্রাইভার আছে কি, যাকে সাথে নিয়ে দূরে কোথাও যেতে পারো? দিশা বলল। আমাদের দুজন ড্রাইভার আছে। অয়ন ভাইয়া যখন যাকে পায় তাকেই নিত। তাছাড়া ভাইয়া মাঝে মাঝে নিজেও ড্রাইভ করে। আমি ওদের সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে প্লিজ। দিশা ড্রাইভারদের আনতে বেশ বেগ পেতে হলো। দিশার বাবা মা ওর এমন কাণ্ডে বেশ ক্ষুব্ধ। সে কেন নিজের ভাইয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে প্রয়াসকে সাহায্য করছে তাই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক চলল। এক প্রকার জোর করেই বাড়ি থেকে বের হয়ে এসেছে দিশা। ছেলের ভালোবাসায় একদম অন্ধ হয়ে গেছেন ওর বাবা মা। তাই তো অয়নের অন্যায়গুলো ঢাকতে ব্যস্ত তারা। দিশা ড্রাইভারদের নিয়ে আসতেই প্রয়াস ওদের জিজ্ঞাসা করলো তারা ঢাকার বাহিরে কোথায় কোথায় গিয়েছে অয়নের সাথে, এবং রূপগঞ্জ গিয়েছে কিনা। তারা জানালো অয়নকে নিয়ে বেশ কয়েকবার ঢাকার বাহিরে গিয়েছে, এবং একজন ড্রাইভার জানালো সে একবার অয়নকে নিয়ে প্রায় 15 দিন আগে রূপগঞ্জ গিয়েছিল। প্রয়াস যেন এই কথাটাতেই বেশি আগ্রহ পেল। সে ড্রাইভারকে বলল তাকে সেখানে নিয়ে যেতে। প্রয়াস, দিশা এবং জেসি যখন ড্রাইভারকে নিয়ে রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো তখন ধূসর আকাশের নিচে সন্ধ্যা নেমেছে। প্রত্যেকের চোখে মুখে ক্লান্তি। ড্রাইভারের সাথের সিটে বসেছে প্রয়াস, পেছনে জেসি এবং দিশা। গাড়ি সাই সাই করে এগিয়ে চলেছে নারায়ণগঞ্জের দিকে। জেসি পানির বোতলটা প্রয়াসের দিকে এগিয়ে দিয়ে বলল, একটু পানি মুখে দাও প্রয়াস, তুমি সারাদিন কিছুই খাওনি, একটু পানি অন্তত খাও। প্রয়াস সিটে মাথা এলিয়ে দিল। ড্রাইভারকে যতটা সম্ভব স্পিড বাড়াতে বলল। পানির বোতলটা হাতে নিতেই তৃষ্ণায় কাতর মনটা লোভী হয়ে উঠল। ঢকঢক করে পুরো বোতল পানি শেষ করে ফেলল। পানি পেটে পড়তেই শরীরটা কেমন হাল ছেড়ে দিল। পেট জানান দিল সারাদিনের দৌড়ঝাঁপে তাতে কিচ্ছু পড়েনি, কিন্তু খাবার গলা দিয়ে নামবেও না যতক্ষণ নাবিলাকে না পাওয়া যাচ্ছে। মেয়েটাকে শয়তানটা কিভাবে রেখেছে কে জানে। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় যে কি তীব্র যন্ত্রণা দেয় সেটা প্রয়াস হাড়ে হাড়ে টের পাচ্ছে। কানাডা চলে যাওয়ার সময় এমন কষ্ট হয়নি, কারণ তখন মনে একটা আশা ছিল মেয়েটা ভালো থাকবে। কিন্তু এখন মেয়েটা আদৌ ঠিক আছে তো? নাবিলার পুরো পরিবার দিশেহারা অবস্থায় আছে। তারেক হোসেন যেখানে পারছেন ছুটছেন, পুলিশের বড় বড় কর্মকর্তাদের কাছে গিয়েছেন, কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাননি। প্রয়াস শুধু তাদের এইটুকু জানিয়েছে নাবিলাকে না নিয়ে সে ফিরবে না।
ড্যামরা দিয়ে পার হতেই জ্যামের মুখে পড়ে অনেকটা সময় নষ্ট হলো ওদের। গাড়িতে বসে অনবরত ছটফট করেই গেল প্রয়াস। পেছন থেকে জেসি এবং দিশা নানান আশার বাণী শুনিয়ে গেলেও প্রয়াসের মন একটুও শান্ত হলো না। নাবিলার চোখের সামনে দৃশ্যমান না হওয়া অবধি এই অস্থিরতা কমবেও না। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে রাত 9টা বেজে গেল। প্রয়াস ড্রাইভারকে বলল যে স্থানে অয়ন নেমেছিল সেখান থেকে কিছুটা দূরে থামাতে। হতে পারে অয়ন সতর্ক হয়ে যেতে পারে। পেছন থেকে দিশা বলে উঠল, চিন্তা করবেন না ভাইয়া, অয়ন ভাই যদি সত্যি ওখানে থাকে তাহলে তার বোন আপনার সাথে আছে, তাই চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর ড্রাইভারকে বলল, আপনি ঠিক সেই জায়গায় থামবেন, অসুবিধা নেই। গাড়িটা একটা গলির সামনে থামলো। প্রয়াস গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বুলালো। দোতলা তিনতলা বাড়ির সংখ্যায় বেশি চোখে পড়ছে। রাস্তার কৃত্রিম আলোয় মানুষের আনাগোনা তুলনামূলক কমই চোখে পড়ছে। ড্রাইভার একটা 2তলা বাড়ির দিকে নির্দেশ করে বলল, অয়ন স্যার সেদিন এই বাড়িটাই ঢুকেছিল, 1 ঘন্টা পর আবার বেরিয়ে এসেছিল। প্রয়াস, দিশা এবং জেসি বাড়িটায় নজর বুলালো। সাদা এবং নীল রঙের সম্মিলনে বাড়িটার দেওয়াল ছাওয়া, নিশ্চয়ই কারো থাকার জন্য। তবে বাড়ির সামনে কোনো নেম প্লেট নজরে এলো না ওদের। শুধু একজন গার্ড নজরে এলো। প্রয়াস এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো। এই বাড়ির মালিকের সাথে দেখা করতে চাই। গার্ড লোকটা ভ্রু কুঁচকে তাকিয়ে উত্তর দিল, আপনারা কারা? আমাদের আপনি চিনবেন না, বাড়ির মালিক চিনবেন। আপনি ভেতর যেতে দিন। এই বাড়ির মালিক এখান থাকে না, তিনি বিদেশে থাকেন। প্রয়াস জিজ্ঞেস করলো, কতদিন যাবত বিদেশ? মানে এই বাড়িতে কেউ থাকে না এখন? গার্ডস বলল, বাড়িতে কেউ থাকে না, মালিক 1 বছর যাবত বিদেশে। লোকটার উত্তরে প্রয়াস হাসল। ড্রাইভারের ভাষ্য মতে অয়ন 15 দিন আগে এই বাড়িটাই ঢুকেছে, অথচ গার্ড বলছে কেউ থাকেই না। অয়নকে এমনি এমনি কেন ঢুকতে দেবে? বাড়ির মূল দরজার তালাটাও নতুন দেখাচ্ছে। ওরা ঠিক জায়গায় এসেছে। প্রয়াস এবার সরাসরি ভেতরের দিকে এগোলে গার্ড তার বিশাল দেহ দিয়ে বাধা প্রদান করলো। এ কি, বন্ধ বাড়িতে হুট করে ঢুকে যাচ্ছেন কেন? সরুন এখান থেকে। প্রয়াস গার্ডটার হাতে লাঠিটা কেড়ে নিয়ে সর্বোচ্চ শক্তিতে তার কোমরে আঘাত হানল। অপর আঘাতটা হাঁটুতে। কুকিয়ে বসে পড়ল লোকটা। দিশা ওর গলার স্কার্ফটা এগিয়ে দিয়ে প্রয়াসকে বলল, এটা দিয়ে ব্যাটের হাত উল্টো করে গেটের সাথে বেঁধে দিন ভাইয়া। প্রয়াস তাই করল। রুমাল বের করে লোকটার মুখটাও বেঁধে দিল। ইট দিয়ে 3টে বাড়ি দিতেই মূল দরজার তালাটা খুলে গেল। প্রয়াস ছুটল ভেতরে। পেছনে আছে জেসি ও দিশা। অন্ধকার ঘরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সন্তর্পণে হাঁটতে লাগলো ওরা। নিচতলার সুইচ খুঁজে লাইট অন করতেই আলোকিত হয়ে গেল চারপাশ। একটা বিলাসবহুল বাড়ি ধরা দিল সকলের চোখে। বাহির থেকে যতটা সাদামাটা, ভেতর থেকে ততটাই আকর্ষণীয় বলা যায় বাড়িটাকে। তবে বাড়িটা লোকশূন্য, কেউ নেই আশেপাশে। একদম শুনশান নিস্তব্ধতা ঘিরে আছে চারিদিক। প্রয়াস আস্তে করে পা টিপে টিপে দোতলায় উঠল। কাউকে দেখতে পেল না। ডান দিকে বাদিকে 3টে করে রুম বিদ্যমান, সবগুলোতেই তালা ঝুলছে। ছাদের দরজায় একটু আওয়াজ হলো বোধহয়। প্রয়াস সবাইকে ইশারা করে একটা আওয়াজও করতে নিষেধ করলো। ধীর পায়ে এগিয়ে দিয়ে দরজা টানতেই দেখলো কেউ ছাদ থেকে লাফিয়ে পড়েছে পাশের বাড়ির একতলার ছাদে। প্রয়াস দৌড়ে যখন রেলিংয়ের কাছে গেল ততক্ষণে লোকটা পাশের একতলার ছাদ থেকে মাটিতে লাফিয়েছে এবং ক্ষণেই আধারে দৌড়ে মিলিয়ে গেল। শিট। প্রয়াস রেলিংয়ে ঘুষি বসালো। লোকটার কিছুই বুঝতে পারেনি প্রয়াস, শুধু কালো জ্যাকেটটাই নজরে এসেছে। তবে শারীরিক গঠনে তাকে অয়ন মনে হলো না। ফিরে এসে দেখলো দিশা এবং জেসিকে জানালো কেউ একজন ওদের প্রবেশে পালিয়েছে। জেসি বলল, তাহলে নাবিলা কোথায়? প্রয়াস দীর্ঘ একটা শ্বাস ফেলে বন্ধ রুমগুলোতে চোখ বোলালো। এমন নয় তো এগুলোর একটাতেই নাবিলা বন্দি? প্রয়াস জেসিকে বলল, দোতলা আলোর নিভিতা জেসি। তাহলে তো অন্ধকার হয়ে যাবে, খুঁজবো কি করে?
প্রয়াস বিরক্তিতে মুখ দিয়ে চকারান্ত শব্দ বের করলো। ওর এখন প্রয়োজনের বাইরে একটা অতিরিক্ত কথাও বিরক্ত লাগছে। জেসি তা বুঝলো, তাই আর বিরক্তি না করে আলো নেভাতে গেল। দোতলা আধারে ডুবতেই প্রয়াসের প্রতিটা ঘরের দরজায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। দরজাগুলোতে ফাঁক ফোকর নেই বললেই চলে, তবুও বাদিকের শেষের রুমটায় দরজার নিচ থেকে হালকা আলোক ছটা বের হয়ে আসলো। প্রয়াস বাঁকা হাসলো। লাইট অন করো, কাজ হয়ে গেছে। জেসি পুনরায় আলো জ্বালিয়ে দিল। প্রয়াস আশেপাশে তালা ভাঙার জন্য শক্ত কিছু খুঁজল, পেল না। সিঁড়ি বেয়ে নেমে গেল বাইরে থেকে ইটটা আনতে। তালা ভেঙে দরজাটা খুলতেই কেউ হুট করেই প্রয়াসের মাথায় আঘাত করে বসল। আহ! প্রয়াস আর্তনাদ করে মাথা চেপে ধরে বসে পড়ল। আঘাতটা আর কেউ নয়, নাবিলা করেছে। হাতে ফুলদানি নিয়ে বোকা হয়ে প্রয়াসের দিকে তাকিয়ে রইল সে। বাহির থেকে আওয়াজ পেয়ে ভেবেছিল অয়ন এসেছে। ওকে মারতেই ফুলদানিটা হাতে নিয়ে ঘাপটি মেরেছিল নাবিলা। যখন বুঝলো ওর সামনে ওর কাঙ্ক্ষিত ব্যক্তিটি, তখন ফুলদানিটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসে প্রয়াসকে জড়িয়ে ধরল। গাধা, এই গায়ের জন্য আঘাত করতে গেছিলি, অজ্ঞানও করতে পারলি না। উফ, আমার মাথাটা টনটন করছে। প্রয়াস আর্তনাদ করতে করতে নাবিলাকে জড়িয়ে ধরল। অল্প ব্যথাতে হয়নি, তাহলে আরো একটু জোরে মারা উচিত ছিল, তাহলে একদম ফিট হয়ে যেত। জেসি এবং দিশা ওদের অবস্থা দেখে বিপদের মাঝেও হেসে ফেলল। নাবিলা এবং প্রয়াসও হাসতে হাসতে কেঁদে ফেলেছে। খুশির কান্না, আপন মানুষকে ফিরে পাওয়ার কান্না। দুজন ভালোবাসার মানুষ একে অপরকে শক্ত করে জড়িয়ে রইল অনেকক্ষণ। প্রয়াস সিক্ত চোখে বার কয়েক নাবিলার মাথায় কপালে ঠোঁট ছোঁয়ালো। পেছন থেকে জেসি হালকা কাশি দিতেই একে অপরকে ছেড়ে উঠে দাঁড়ালো ওরা। প্রয়াস নাবিলার দিকে ভালো করে তাকাতেই দেখল নাবিলা বিয়ের সাজে। সাথে সাথেই প্রয়াসের চোখ মুখ শক্ত হয়ে গেল। অয়ন আজ সারা দিন নাবিলাকে দোতলার রুমটাই বন্ধ রেখেছিল। দুপুরের দিকে একবার কাজে নিয়ে এসেছিল অয়ন। কোথা থেকে একজন মহিলাকে এনে নাবিলাকে জোর করিয়ে বিয়ের পোশাক পরিয়েছে। নাবিলা পরতে না চাইলে অয়ন হুমকি দিয়ে বলে, ভালোই ভালোই পরে নাও, তাহলে আমি নিচে পরিয়ে দেবো। অগত্যা নাবিলাকে আবার বেনারসিতে সাজতে হয়। কবুল বলার জন্য কাজে আসলে নাবিলা অতিরিক্ত কান্নায় শরীর খারাপ হয়ে অজ্ঞান হয়ে যায়। সেই জ্ঞান ফিরে 1.5 ঘন্টা পর। অয়ন নাবিলাকে সারাদিন পানি ব্যতীত অন্য কোনো খাবার দেয়নি। বলেছে কবুল না বলা অবধি নাবিলা একটা দানাও পাবে না। নাবিলা তবুও কবুল বলেনি। রাত ঘনিয়ে আসতেই অয়নের রাগ মাত্রা ছাড়ায়। নাবিলা খাটের এক কোণায় বসে ঝিমাচ্ছিল। অয়ন তাকে খাট থেকে টান মেরে ফেলে দেয়। কোমরে বেশ ব্যথা পায়ও, তবুও হার মানতে নারাজ ছিল। মনে মনে শুধু চাইছিল আল্লাহ ওকে রক্ষা করতে প্রয়াসকে জলদি পাঠাক। অয়ন রেগে হিসিয়ে বলেছে, কবুল যখন বলছে না, তখন কবুল হইতে তো বাসর হবে। আশা করি তারপর কবুল বলে আর আপত্তি থাকবে না তোমার। নাবিলা ঘৃণায় অয়নের মুখে থুতু ছোড়ে। তোর মতো নোংরা মানুষ আমি আর দুটো দেখিনি, ছি। অয়ন নাবিলার এমন কাণ্ডে সপাটে চর বসায় নাবিলার গালে। শক্ত পুরুষালী হাতের চর খেয়ে নাবিলার চোখে অন্ধকার দেখে। ফ্লোরে শরীর ছেড়ে দেওয়ার আগে শুধু অয়নের কয়েকটা কথা কানে আসে। তাহলে আজ শুধু আমার নোংরামি দেখবে তুমি। থাক এখানে পড়ে, একটাও দানা পাবি না। অয়ন ফোনে কাউকে ফুলের ব্যবস্থা করতে বলছিল এবং সেগুলো নিতে বাহিরে যাচ্ছিল। আর কিছু মনে নেই। কতক্ষণ জ্ঞানহীন ছিল জানা নেই নাবিলার। আবার যখন জ্ঞান ফেরে, বাহিরে কারো শব্দ পেয়ে নাবিলা মনে করে অয়ন বুঝি আসছে আবার। নিজের সর্বোচ্চ শক্তি জুগিয়ে দাঁড়িয়ে কাচের ফুলদানিটা নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে যেতেই দুর্বল হাতের শক্তিতে আঘাত বসায় লোকটার মাথায়। তারপর তো সেই আঘাত করা লোকটার বাহু ডোরেই রয়েছে ও। কিছুক্ষণ আগে নাবিলাকে বিয়ের সাজে দেখে প্রয়াস এক প্রকার ধরেই নিয়েছিল ওর যত্নে করা গোলাপ গাছের মালিকানা বুঝি অন্য কেউ পেয়ে গেল। যদিও তাতে প্রয়াসের কিচ্ছু আসে যায় না। ও নাবিলাকে একবার পেলে অয়নের সাধ্য নেই কেড়ে নেওয়ার। নাবিলার মুখে সব শুনে প্রয়াস পুনরায় ওকে বাহু ডোরে নিয়েছে। গালটা এখনো লাল হয়ে আছে। প্রয়াস সেখানে আঙ্গুল ছোঁয়ালো।
শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ক্রোধ কিলবিল করে উঠল। যেই মেয়েকে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি তার গালে অয়ন আঙুলের ছাপ বসিয়েছে। আজ নাবিলাকে না পেলে ঠিক কি ঘটে যেত ভাবতেই বুক কেঁপে উঠছে প্রয়াসের। অয়নকে হাতের কাছে পেলে জ্যান্ত কবর দিত ওকে। নাবিলা কিছুটা কাঁপছেও, বোধহয় খাবার না পেলে কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। প্রয়াস রাগ ঝাড়া দিয়ে ঠেলে পরিবেশ ঠিক করতে চাইল। তোর মতো ফাটা কপাল কার আছে? দুইবার বউ সাজলি, কিন্তু কারো বউ হতে পারলি না। এ লাইফ উইথাউট জামাই। ইস। প্রয়াসের স্পষ্ট টিটকারি। নাবিলা মুখ বাঁকালো। হ্যাঁ, অয়ন মাসে মাসে আমায় কিডন্যাপ করবে আর আমি বউ সাজবো। একদিন দেখবে ঠিক বিয়ে হয়ে গেছে। বিয়ে তো হবেই, আর সেটা খুব শীঘ্রই। প্রয়াস নাবিলার লাল হয়ে থাকা গালে হাত বুলিয়ে বলল। দিশা এবং জেসি কিছুটা দূরেই দাঁড়িয়ে ওদের খুনসুটি উপভোগ করছিল। অয়নের সাথে আকদের তারিখ দেওয়ার দিন নাবিলা দিশাকে বলেছিল প্রয়াসের গার্লফ্রেন্ড আছে। দিশা এখন ভালোই বুঝতে পারছে গার্লফ্রেন্ডটা কে। দিশা এগিয়ে এসে নাবিলার হাত ধরে নত মস্তকে বলল, তোমার সাথে কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। ভাইয়া যা করেছে তার জন্য আমি নিজেও ভাইয়াকে কখনো ক্ষমা করতে পারবো না। ও এতটাই নিচ হয়ে গেছে ভাবতেও পারছি না। তুমি? নাবিলা দিশার হাত ধরে বলল, এতে তোমার দোষ নেই আপু, তুমি লজ্জিত হও না। অয়নের পাপের শাস্তিও নিশ্চয়ই পাবে। আল্লাহ সব দেখেছেন, তিনি ছেড়ে দেবেন না। ওকে শাস্তি পেতেই হবে। প্রয়াস যখন নাবিলাকে নিয়ে দোতলা বাড়িটা থেকে বের হলো তখন প্রায় 11টা বাজে। গেটের পাশেই যে গার্ডটাকে বেঁধে রেখেছিল সে গার্ডটার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, তোর বস এতক্ষণে খবর পেয়ে ঘাপটি মেরেছে জানি। আমি চলে যাওয়ার পর এখানে নিশ্চয়ই আসবে। আর তাকে বলে দিস, কোনো নারীকে জোর করে হাসিল করাকে সাহসিকতা বলে না, সেটাকে বলে অন্যায়, অত্যত্ব। এর শাস্তি ওকে পেতেই হবে। নাবিলাকে নিয়ে গাড়িতে উঠতেই এতক্ষণের খিদেটা মাথা চারা দিয়ে উঠল সবার। তাছাড়া নাবিলাকে খাওয়ানোটা বেশি দরকার। ওরা তো সকালে খেয়েছিল, কিন্তু নাবিলার কাল রাতের পর তার একটা দানাও জোটেনি। এবার পেছনে বসেছে জেসি, নাবিলা এবং প্রয়াস, সামনে দিশা। প্রয়াস নাবিলার মাথাটা নিজের কাঁধে রাখতেই গাড়ি সাই সাই করে ছুটে চলল। সামনে যেই হোটেল, রেস্টুরেন্ট অথবা খাবার দোকান পাবেন সেখানেই গাড়ি থামাবেন। পেট ভরে খেয়ে তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরা যাবে। প্রয়াস বাড়িতে ফোন করে দিয়েছে সে নাবিলাকে পেয়েছে। নয়নতারা বেগম জায়নামাজে পড়ে আছেন সকাল থেকে। নাবিলাকে পাওয়া গেছে শুনেও ওঠেননি। নাবিলাকে সামনে দেখা অবধি উঠবেনও না। সাইমা বেগম সব অসুস্থতা দুর্বলতা ভুলে ছুটেছেন রান্নাঘরে। মেয়ের জন্য আগে খাবার প্রস্তুত করতে হবে। কে জানে মেয়েটা খেয়েছে কিনা। কিছু দূর পর একটা হোটেলে গাড়ি থামলে সবাই নেমে পড়ে খাবার খেতে। কিছুটা অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু পেট ভরাই এখন সবার মূল কথা। তাই সেদিকে সবাই কিছুটা ভ্রুক্ষেপহীন। রাতে 12টার কাছাকাছি এসে একটা খাবার দোকান পাওয়া গেছে, তাই বেশি। মূলত হোটেলটা রাতের বাস যাত্রীদের জন্য খোলা থাকে সারা রাত। অনেক দূরপাল্লার বাস এখানে থামে খাবার এবং আনুষঙ্গিক কাজের জন্য। হোটেলে ভাত রুটির ব্যবস্থা আছে। প্রয়াস সবাইকে জিজ্ঞেস করলো, কি খাবে, ভাত না রুটি? নাবিলা সবার আগে বলল, আমি ভাত খাবো, গরম গরম ভাত, সাথে যে কোনো তরকারি হলেই চলবে। নাবিলার কথাটাই কি ছিল কে জানে। উপস্থিত সবাই চুপ হয়ে গেল। কাউকে খাবারের গুরুত্ব বোঝাতে হলে এখন নাবিলাকে দেখলেই বোধহয় চলবে। প্রয়াসের ভেতরটা হাহাকার করে উঠল। পেটে খাবার না পড়লে খাবারের মর্ম বোঝা দেয়। খাবার আসতেই নাবিলা ভালো করে ভাত না মাখিয়েই খাওয়া শুরু করলো। বড় বড় দলা পাকিয়ে মুখের মধ্যে পুড়তে লাগলো শুধু। ভালো করে না চিবিয়েই পেটে চালান করে দিতে লাগলো। প্রয়াস নাবিলার হাত ধরে বলল, আস্তে খা, বিষম খা। প্রয়াসকে কথাটা সম্পূর্ণ করতে হলো না। নাবিলা তার আগেই বিষম খেল। প্রয়াস ওর দিকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে খেয়ে ফেলল পুরো গ্লাস পানি। প্রয়াস ওর মাথায় হাত বুলিয়ে বলল, এবার আস্তে আস্তে চেপে খা, খাবার পালিয়ে যাবে না। নাবিলা মাথা তুলে প্রয়াসের দিকে তাকালো। ওর চোখে জল থই থই করছে। আমি আর কখনো খাবার নিয়ে মায়ের অবাধ্যতা করব না ভাইয়া।
প্রয়াস বুড়ো আঙ্গুল দিয়ে নাবিলার চোখের কোণে বেরিয়ে আসে জলটুকু মুছে দিল। নাবিলার বাড়ির সামনে প্রয়াস, নাবিলা এবং জেসিকে নামিয়ে দিয়ে গেছে দিশা। ওরা গেট দিয়ে ঢুকতেই দারোয়ান হাবিবুল মিয়া এগিয়ে এসে নাবিলার সামনে ঝরঝর করে কেঁদে ফেলল। আমার ভুল হইয়া গেছে মা জননী, আমি আর কোনোদিন মাইনসে দেওয়া জিনিস খাম না। আমার ভুলে আপনার এত বড় বিপদ হইছে, আমার এ চাকরি ছাড়া করবেন না। প্রয়াস এগিয়ে গিয়ে হাবিবুল মিয়ার কাঁধে হাত রেখে বলল, কেউ কি আপনাকে চাকরি থেকে ছাই দেওয়ার কথা বলেছে? আপনার আব্বা মানে সাহেব স্যার একবার কইছিল, নাবিল আমার খবর না পাইয়া কইছে আমারে পুলিশে দেব। আচ্ছা, বাবার সঙ্গে আমি কথা বলে নেব, আপনি চিন্তা করবেন না। আর এতে আপনার বা মনিরুল্লাহ কারোরই দোষ নেই, আপনারা বিশ্বাস করে ঠকেছেন। পরের বার আর অপরিচিত কারোর থেকে খাবার খাবেন না, ঠিক আছে? নাবিলা এগিয়ে এসে বলল, এই কি চাচা, আপনি মেয়েদের মতো কাছেন? আমি থাকতে আপনার চাকরি স্বয়ং দাদিও খেতে পারবে না, বুঝলেন? এখন কান্না থামান। নাবিলার বাড়ি দরজাটা খোলা, ওরা সবাই হয়তো পথ চেয়ে অপেক্ষা করছে। প্রয়াস ভেতরে যাওয়ার আগে জেসিকে বলল ওদের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে। জেসি আজ সারা দিন প্রয়াসের সাথে থেকেছে, তাই শরীরটা আর চলছে না বললেই চলে। মামা বাড়িও আর যাওয়া হলো না, তাই জেসি প্রয়াসের কথা মতো চলে গেল। খাবার খাওয়ার পর নাবিলা কিছুটা চনমনে হয়ে গেছে, কথাবার্তায় আবার স্বতঃস্ফূর্ত ভাব ফিরে এসেছে। নাবিলা বাড়ির দিকে এক পা এগোতেই প্রয়াস প্রশ্ন করল, এই তো দায়িত্ব কেন নমুনা, সারা সপ্তাহ বারান্দার দরজা বন্ধ রেখে কাল রাতে কেন খুলে রেখেছিলি? নাবিলা থেমে গেল। প্রয়াসকে কি উত্তর দেবে এবার? এখনো তো মনে কথা স্বীকার করেনি দুজন। নাবিলা আমতা আমতা করে বলল, আসলে গরম লাগছিল তাই। তাই আপনি দরজা খোলা রাখবেন? বাবা, ঘরের ফ্যানটা কি মরে গেছিল নাকি? আসলে ভেবেছিলাম একটু প্রকৃতির হাওয়া খাবো। তাই তো, না খেতে পেয়ে মরতে হচ্ছিল, ইডিয়েট একটা। এই শোনো ভাইয়া, তুমি কিন্তু আমায় কথায় কথায় ইডিয়েট, গাধা এইসব বলবে না। তখন জেসি আপু এবং দিশা আপুর সামনেও বলেছিলে, কিছু বলিনি তাই বলে এখনো চুপ থাকবো না আমি? আমার একটা মান সম্মান আছে। প্রয়াস এক পা করে এগিয়ে যেতে যেতে বলল, আচ্ছা, কি করবি তুই? তোর সম্মান কতটুকু আছে আমাকেও দেখা। নাবিলা ভরকে গেল। না মানে? পিছিয়ে গিয়ে ছুট লাগালো ভেতরে। প্রয়াস পেছন থেকে চেঁচিয়ে উঠল, আসতে যা, পড়ে যাবি। নাবিলা পড়ল ঠিক, কিন্তু বাবার বুকে। তারেক হোসেন মেয়েকে বুকের সাথে চেপে ধরলেন। তার চোখের মনি ফেরত পেয়েছেন। নয়নতারা বেগম জায়নামাজ থেকে উঠে এলেন, সাথে সাইমা বেগমও। পরিবারের পাগল প্রায় অবস্থা দেখে নাবিলা বুঝল আপন মানুষগুলোর কতটা জুড়ে আছে ও। চারজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্রয়াস দূরে দাঁড়িয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে দেখছিল। সাইমা বেগম এগিয়ে গিয়ে প্রয়াসকেও জড়িয়ে ধরল। দায়িত্ব জ্ঞানহীনতার জন্য একগাদা বকা, সাথে ভালোবাসা খেয়ে নাবিলা দাদির সাথে শুয়ে পড়ল। নয়নতারা বেগম নাবিলার রুম ওর জন্য নিষিদ্ধ করে দিয়েছে। অগত্যা নাবিলা দাদির সাথেই ঘুমাবে। দাদিকে জড়িয়ে ধরে শুয়ে নাবিলা ভাবতে থাকলো সেই মুহূর্তটুকু, যখন প্রয়াস কাঁদতে কাঁদতে ওর চুলে কপালে ঠোঁট ছোঁয়ালো। তখন একটুও লজ্জা লাগেনি, আর এখন ভাবতেই লজ্জার দল পাল্লা দিয়ে ছুটে এলো নাবিলার চোখে মুখে। নাবিলা দাদিকে আরেকটু শক্ত করে ধরে মুখ লুকালো বালিশে। এত সেরেছিস কেন? বিয়ে কি তোর নাকি তানজিলের? বিয়েতে বউয়ের উপর নজর থাকে শুধু প্রতিবেশী, আন্টি এবং বরপক্ষের, আর সবার নজর থেকে আশেপাশের মেয়েদের উপর, বুঝলে? আমাকেও তো সুন্দর লাগতে হবে নাকি? প্রয়াস কটমট করে তাকালো। মেয়েটা আজকাল ওকে পাত্তা তো দিচ্ছেই না, আবার কথাও শুনছে না। কেন লাগতে হবে শুনি? ওখানে কি তুই সুন্দরী প্রতিযোগিতা করতে যাচ্ছিস? নাবিলা হালকা লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, প্রয়াসের অষ্টদয় আপন শক্তিতে একে অপরের থেকে আলাদা হয়ে গেল। এই মেয়ে এমন অকপটে বিয়ের কথা বলে যাচ্ছে, নাবিলার এত পরিবর্তন এলো কিভাবে?
দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে প্রয়াস কটমট করে কিছুক্ষণ তাকিয়ে রইল নাবিলার দিকে। নাবিলা প্রয়াসের চাহনি উপেক্ষা করে পেছন থেকে অর্ধভাগ চুল সামনে এনে তাতে আঙ্গুল চালাতে লাগলো। ঠোঁটে লেগে আছে দুষ্টু হাসি। নাবিলার কিডন্যাপের পর বাড়ির কেউ ওকে আর বাহিরে যেতে দেয়নি। বাড়িতে পুরো 1 মাস শুয়ে বসে বই পড়ে কাটিয়েছে নাবিলা। প্রয়াস নিত্য নতুন বই এনে নাবিলার ঘরে ছোটখাটো একটা বুক শেলফ ভর্তি করে ফেলেছে। এতে নাবিলার সময়টা বেশ ভালোই কাটছে। রাতে দাদির সাথে শুতে হচ্ছে, যদিও অনেকবার অনুরোধ করেছে আগের রুমে ফেরত যেতে, কিন্তু নয়নতারা বেগম মানতে নারাজ। দুজনের এমন দ্বন্দ্বের মুখে তারেক হোসেন পুরো বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আধুনিক প্রযুক্তিতে খুব একটা বিশ্বাসী নন নয়নতারা বেগম, তাই নাবিলাকে মোটেও চোখের আড়াল করবেন না তিনি। অন্যদিকে অয়নের এখনো খোঁজ পাওয়া যায়নি। সেদিন নাবিলাকে বাড়ি ফিরিয়ে প্রয়াস পুলিশের সাথে যোগাযোগ করে, কিন্তু পুলিশ ওকে ধরার জন্য উদ্যোগ গ্রহণের আগেই অয়ন আউট অফ কান্ট্রি হয়ে গেছে। দীর্ঘ 1 মাসে পুলিশও এখন ওকে ধরার আশা ছেড়েই দিয়েছে প্রায়। নিত্য নতুন কেসে ব্যস্ত তারা। এত সবের মাঝে নাবিলার জন্য খুশির সংবাদ হলো তানজিলার বিয়ের তারিখ ঠিক হয়েছে, সেটা আজই। সেখানেই যাচ্ছে সে, যদিও নয়নতারা বেগম যেতে দিতে চাইছিলেন না, কিন্তু প্রয়াস নিয়ে যাবে বিধায় তারার কোনো চিন্তাই রইল না। নাবিলা নীল শাড়িতে সেজেছে আজ, খোলা চুলে, চোখে চশমা থাকলেও সাজের কোনো কমতি রাখেনি। দুপুর গড়িয়ে যাচ্ছে, তানজিলা পই পই করে বলে দিয়েছে দুপুরের আগে উপস্থিত থাকতে, অথচ প্রয়াস গাড়ির দরজা আটকে ধরে দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, এরপর তো ফটোশুটও করতে পারবো না। প্রয়াস ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো। তার মানে তুই শ্বাস কমাবি না, তাই তো? একদম না। নাবিলার ড্যাম কেয়ার ভাব। ফাইন। প্রয়াস ড্রাইভিং সিটে বসে বেশ জোরে সোরে দরজা আটকালো। নাবিলা কেঁপে উঠল, আস্তে করে নিজেও পাশের সিটে বসে পড়ল। গাড়ি ছুটে যেতে লাগলো তানজিলার বাড়ির উদ্দেশ্যে। নাবিলা বাহিরে তাকিয়ে মুখ ভার করলো। মনে মনে ভাবলো কি এমন হয় মনের কথাটা জানিয়ে দিলে। এত ভাব ধরে তো একে একে দিনগুলো চলে যাচ্ছে। প্রেম করার স্বপ্ন এখনো অধরাই রয়েছে। নাবিলা প্রতিক্ষণে অপেক্ষা করছে প্রয়াস কখন মুখ খুলবে, মনের ভেতরের জমানো সমস্ত আবেগ ভালোবাসার সাথে নাবিলার সাক্ষাৎ করাবে। কিন্তু প্রয়াস এমন কিছু করবে বলে মনেই হচ্ছে না। সেই আগের মতোই রয়েছে, যদিও এখন জেসি মামা বাড়িতে বলে জেলাস করানোর উপায় বন্ধ। মনের কথা স্বীকার কেন করছে না নাবিলা তাই বুঝছে না। বাধ্য হয়ে ভিন্ন পন্থা বেছে নিয়েছে নাবিলা, তাই তো এত সাজ, চারিদিকে রং বেরঙের আলোর ঝলকানি, বিভিন্ন বয়সের মানুষের আনাগোনায় পরিবেশ মুখরিত। তানজিলা সবার মধ্যমণি, ভারী সাজিয়ে অপরূপ লাগছে তাকে। নাবিলাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে সুন্দর মেয়েটা হলো তানজিলা। কত শত প্রপোজাল পেয়েছে তার ইয়াত্তা নেই, কিন্তু ওর মন ছিল শুধু ওর কাজিন নাফিসের উপর, যে বর্তমানে ওর স্বামী হতে চলেছে কয়েক ঘন্টার মাঝে। নাফিস যে আহামরি সুন্দর তা কিন্তু নয়। শ্যামলা বর্ণের এই লোকটার প্রতি কেন যে এত টান অনুভূত হয় সেটা তানজিলা আজও বুঝে উঠতে পারেনি। শুধু জানে মানুষটাকে ওর ভালো লাগে এবং তার সাথে অনায়াসেই জীবন পার করা যায়। নাফিসও তানজিলাকে পছন্দ করত, কিন্তু ওর মাঝে সব সময় একটা হীনমন্যতা কাজ করত। ভাবতো তানজিলা আরো ভালো কাউকে হয়তো ডিজার্ভ করে, কিন্তু দুই পরিবার যখন সামনে এগোলো নাফিসের তখন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। দুইজনের ঠোঁটের কোণে আজ এক প্রাপ্তির হাসি। নাবিলা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে প্রয়াসের দিকে তাকালো। কল্পনা করতে চাইলো ওদের দুজনকে কেমন লাগবে বিয়েতে। নিশ্চয়ই দুজনের চোখে অপার সুখের হাতছানি থাকবে। প্রয়াস ভাইয়াকে তখন কি বলে ডাকবে ও? প্রয়াস না, প্রয়াস ভাইয়া তো বয়সে বেশ বড়। তাহলে ওগো ওগো শুনছো? নিজের ভাবনায় নিজেই মুষড়ে পড়তে লাগলো নাবিলা। নাবিলাকে এমন লজ্জায় লাল হতে দেখে প্রয়াস ভ্রু বাঁকালো। এই লজ্জা তো সেই আগের ওর কিশোরী নাবিলা পেত। যখনই সেজে গুজে প্রয়াসের সামনে এসে দাঁড়াতো একদম লাল হয়ে যেত গাল। প্রয়াস মনে মনে উপভোগ করলেও মুখে এক প্রকার কঠোরতা ধরে রাখার চেষ্টা চলতো। কিন্তু এখন তো নাবিলার মাঝে সেই লজ্জার লও দেখা যায় না।
তাহলে? প্রয়াস তানজিলা এবং নাফিসের দিকে তাকালো। সুখী যুগল বসে আছে। তারপর আবার নাবিলার দিকে তাকালো। নাবিলা কি কোনোভাবে তানজিলার জায়গায় নিজেকে কল্পনা করছে? সেটাই তো স্বাভাবিক। প্রতিটা মেয়েরই নিজের বিয়ে নিয়ে কিছু আকাঙ্ক্ষা থাকে, কিন্তু লজ্জায় নতজানু হয়ে পড়াটা কিসের? নাবিলা প্রয়াসের চোখের দিকে তাকাচ্ছে না, নিজেকে লুকিয়ে চাইছে প্রয়াসের থেকে। প্রয়াস আরো কিছুক্ষণ নাবিলাকে পর্যবেক্ষণ করলো। ও কি নিজের পাশে প্রয়াসকে ভাবছে স্বামী হিসেবে? প্রয়াসের মন আনন্দে নিচে উঠল। তার মানে ও নাবিলার মনে ওর জন্য অনুভূতি একটুও মলিন হয়নি, এখনো ভালোবাসে নাবিলা। প্রয়াস তো এটাই বুঝতে চাইছিল এতদিন ধরে। প্রয়াসের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দিল, তবে সেই হাসি বেশিক্ষণ টিকলো না। নাবিলা টিকতে দিল না। হে নাবিলা। কারো গলার স্বরে পেছনে ফিরে তাকালো নাবিলা। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কতদিন পর দেখা হলো তোমার সাথে। রোহন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার খবর বলো। সেই যে কোচিং এর শেষ দেখেছিলাম, তারপর হুট করে আর এলেই না। তোমায় অনেক খুঁজেছিলাম। নাবিলা হাসার চেষ্টা করলো, আর চোখে প্রয়াসের দিকে তাকিয়ে বলল, আসলে ওখানেও আমার কিছু অসুবিধা হচ্ছিল, তাই বাবা ছাড়িয়ে দিয়েছিল। আপনি আমায় খুঁজেছেন শুনে খুশি হলাম। প্রয়াস বাদিকে মাথাটা হালকা পাকিয়ে দুজনকে দেখতে লাগলো। রোহান নাবিলার কোচিং সেন্টারের একজন টিচার ছিল। তখন নাবিলা ইন্টারে পড়ে। প্রতিদিন ছুটির পর 2 ঘন্টা কোচিং করত, আর কোচিং থেকে ফেরার পথে প্রায় মাঝ রাস্তা অবধি রোহান ওকে এগিয়ে দিত। প্রয়াস যখন ব্যাপারটা টের পায়, ততক্ষণে রোহান নাবিলাকে পছন্দ করতে শুরু করেছিল। তারপর থেকেই নাবিলা আর সেই কোচিং এ যেতে পারেনি, প্রয়াস দেয়নি। এতদিন পর হুট করে আবার দেখা হয়ে যাবে নাবিলাও ভাবতে পারেনি। তবে নাবিলার জন্য ভালোই হলো, এমন একটা সুযোগই খুঁজছিল সে, প্রয়াসকে জ্বালানোর উপায়। এই উপায়টা তানজিলা ওকে বলে দিয়েছে। তাছাড়া প্রয়াসকে মনের কথা স্বীকার করানোর উপায় পাচ্ছে না নাবিলা। তুমি কোন পক্ষ? কোনে পক্ষ? আপনি নিশ্চয়ই বরপক্ষ থেকে এসেছেন। হ্যাঁ, আমি বরের দুঃসম্পর্কের আত্মীয় বলতে পারো। তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। নাবিলা মাথা নিচু করে হাসলো। ওকে লজ্জা পেতে দেখে প্রয়াসের মেজাজ খারাপ হয়ে গেল। যার তার কথায় লজ্জা পেতে হবে কেন? নাবিলা বলল, আপনিও আগে থেকে আরো হ্যান্ডসাম হয়ে গেছেন স্যার। আর আমি? আমাকে তো কোনোদিন বলবি না যে হ্যান্ডসাম হয়েছি। একটু প্রশংসা তো করিসনি কোনোদিন। বিড়বিড় করে বলল প্রয়াস। সাহস খুব বেড়ে গেছে মেয়েটার, ওর উপস্থিতি গ্রাহ্যই করছে না। এগিয়ে গিয়ে নাবিলার হাত ধরে দাঁড়ালো। রোহান প্রয়াসকে চিনতে না পেরে বলল, আপনি? উনি প্রয়াস ভাইয়া, আমার বড় ভাই। নাবিলা তড়িঘড়ি করে উত্তর দিল। প্রয়াসের হাতের বাঁধন আরেকটু শক্ত হলো, যার মানে উত্তরটা পছন্দ হয়নি প্রয়াসের। ও, আমি রোহান। একসময় নাবিলার কোচিং টিচার ছিলাম, বর্তমানে একটি কলেজের ইংরেজি প্রভাষক। সেটা নয় বুঝলাম, কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে নাবিলা কোচিং ছেড়ে চলে যাওয়ার পর আপনি ওকে খুঁজেছিলেন। কেন খুঁজেছিলেন? প্রয়াসের প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল রোহান। কি বলা ঠিক হবে বুঝতে পারল না। নাবিলা নিজে থেকেই বলল, আসলে আমি স্যারের প্রিয় ছাত্রী ছিলাম তো, সেজন্য। তাই না স্যার? রোহান মাথা দুলিয়ে হাসার চেষ্টা করলো। আচ্ছা, প্রিয় ছাত্রী। প্রয়াসের হাতের বাঁধন আরেকটু শক্ত হতে যাচ্ছিল, তার আগেই নাবিলা হাত ছাড়িয়ে নিয়ে রোহানকে উদ্দেশ্য করে বলল, চলুন স্যার, আমার ফটোশুট বাকি তানজিলার সাথে। প্রয়াসকে কিছু না বলেই নাবিলা চলে গেল তানজিলার কাছে। বেশ কয়েকভাবে ছবি তুলল সবাই, সাথে রোহানও। গেল না শুধু প্রয়াস। ও সবার থেকে দূরে এক কোণায় চেয়ারে হেলান দিয়ে বসে নাবিলার প্রতিটা কর্মকাণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ছবি তোলা শেষে নাবিলা যখন নেমে এলো, তখন ওর চোখাচোখি হলো প্রয়াসের সাথে। একটি শান্ত অথচ ধারালো দৃষ্টিতে দেখছে ও নাবিলাকে। সেই চাহনির অর্থ, আজ তোর খবর আছে। বিনিময়ে নাবিলাও একটা হাসি ছুড়ে দিল, যেন বোঝাতে চাইলো সময় থাকতে যদি মনের কথা স্বীকার না করতে পারো, তাহলে এভাবেই অন্য কেউ এসে নিয়ে যাবে। তখন তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। রোহান পাশ থেকে বলল, চলো বসি একসাথে। চলুন। তোমার ভাইয়া কিছু মনে করবে না তো?
ভাইয়া কি মনে করবে? ভাইয়া খুব ভালো। বলেই নাবিলা প্রয়াসের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিল। বিয়ের কার্যক্রম শেষ হয়েছে কিছুক্ষণ। তানজিলা এবং নাফিসকে ঘিরে রেখেছে দুই পরিবার। মাহি কিংবা নাবিলা কেউই তানজিলার কাছে থাকতে পারছে না। তাছাড়া তানজিলা কান্না জুড়ে দিলে মাহি এবং নাবিলাও শুরু করবে। তখন যাচ্ছে তাই অবস্থা হবে। নাহিলা এবং রোহান কিছুটা দূরে বসে গল্প করছে বললে ভুল হবে। রোহান বলছে এবং নাবিলা শুনছে, যদিও ওর মনোযোগ কিছুটা দূরের। আর চোখে দেখতে থাকা প্রয়াস ভাইয়ার দিকে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। প্রয়াস যে খুব কষ্ট করে ওকে সহ্য করছে তা নাবিলা বেশ ভালোই বুঝতে পারছে। রোহান ভাইয়া, ওই পাজি সোহানটা আপনার ভাই তাই না? মাহি কোমরে হাত দিয়ে রোহানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো। হ্যাঁ আমরাই ভাই। কেন, কিছু করেছো বুঝি? করেনি আবার? সে কখন থেকে আমার পেছনে লেগে আছে, শুধু বলেই চলেছে আমি নাকি ময়দা সুন্দরী। আপনি বলুন ভাইয়া, আমি কি এমন মেকআপ করেছি? বান্ধবীর বিয়েতে এটুকু সাজবো না? মানুষ আরো কত গর্জিয়াস ভাবে সাজে। আরো গর্জিয়াস কিভাবে সাজে? না মানে আপনার মুখের কোথাও তো খালি দেখছি না, আরো মেকআপ করবেন কোথায়? একটি অপরিচিত পুরুষ এসে দাঁড়ালো মাহির পাশে। দেখেছেন ভাইয়া, আপনার ভাই আবার খোঁচাচ্ছে আমায়। নাবিলা ছেলেটাকে চিনতে না পেরে রোহানের মুখের দিকে তাকালো। রোহান বুঝতে পেরে বলল, ও আমার ছোট ভাই সোহান, মাস্টার্স করছে। তারপর সোহানের দিকে তাকিয়ে বলল, আর ও হচ্ছে নাবিলা, আমার এক পুরনো ছাত্রী। সোহান দাঁত কেলিয়ে হাত নেড়ে বলল, ওসব ছাত্রী টাত্রী মানি না। বিয়ে বাড়িতে ওনারা এখন আমার বেআইন হন, তাই না ময়দা সুন্দরী বেআইন? আবার প্লিজ দোহাই লাগে, এভাবে আমার প্রেস্টিজ সবার সামনে পাঞ্চার করবেন না। আমার ক্রাশরা কি ভাববে? ক্রাশরা? সোহান মাথায় হাত দিয়ে ফেলল। কয়টা ক্রাশ আপনার? মাহি দাঁত দিয়ে জিভ কাটল। ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। রোহান এবং নাবিলা হেসে ফেলল। নাবিলা মনে পড়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তার আগে বল, স্যার তোর ভাইয়া হলো কি করে? মাহি মুচকি হেসে বলল, উনি তো বিয়ে বাড়িতে আজকে আমার প্রথম ক্রাশের স্থান দখল করেছে, তাই আগেই আমি পরিচয় পর্ব সেরে ফেলেছি। রোহান মাহির এমন অকপট স্বীকারোক্তিতে শব্দ করে হাসল। শুধু বয়সে বড় হয়েছি দেখছি, মনের দিক থেকে এখনো ইম্যাচিওর। হ্যাঁ, আমরা চিরসবুজ। বয়স ট্রেন কিংবা রকেটের গতিতে ছুটুক, মন আমাদের বাচ্চাই থাকবে। দিল তো বাচ্চা হে জি, তাই না নাবিলা? নাবিলার সাথে তাল মেলালো। আমাদের ভালোবাসার আগলে রাখার মানুষ যতদিন থাকবে ততদিন আমরা ইম্যাচিওর হয়েই থাকবো। আপনি এসেই যদি আমার পেছনে না লাগতেন তাহলে ভেবে দেখতাম আমার সম্মানিত ক্রাশের ফলে আপনাকে ফেলা যায় কিনা। ইস, আপনার মতো ময়দা সুন্দরী ক্রাশ সাথে বয়েই গেছে আমার। ভাইয়া, আপনার পাজি ভাইকে চুপ হতে বলুন প্লিজ। তোমাদের মাঝে আমি নেই বাবা, আমায় টেনো না। প্রয়াস চেয়ার টেনে পাশে বসে বলল, ক্রাশ অথবা ভালোবাসা মানুষকে ভাইয়া ডাকা তোদের বান্ধবীদের কমন সব, তাই না? একজন ভাইয়াকে বিয়ে করলো, আরেকজন ক্রাশকে ভাইয়া বানালো। আর কেউ কেউ তো ভালোবাসা মানুষের রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও নিজের বড় ভাই বানিয়ে ফেলছে। শেষের লাইনটা একটু কর্কশ শোনালো। নাবিলা এবং মাহি দৃষ্টি বিনিময় করলো। প্রয়াসের কথাটা ওরা ধরতে পেরেছে। আসলে প্রথম দেখায় তো আর বোঝা যায় না সে বিবাহিত বা গার্লফ্রেন্ড আছে কিনা, তাই ভাইয়া দিয়েই শুরু করলাম আর কি। আর রইল কথা তানজিলা আর নাবিলার, ভাইয়া থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভাইয়াই ভালো। মাহি দাঁত কেলিয়ে বলল। মাহি এবং সোহানের খুনসুটি চলল কিছুক্ষণ। রোহানের ডাক পড়তেই সে উঠে চলে গেল। পেছনে সোহানও। মাহি নাবিলার পাশের চেয়ারে বসে গলা ঝেড়ে বলল, তোর সাথে রোহান ভাইয়াকে দারুণ মানিয়েছে নাবিলা। যতটুকু বুঝলাম উনিও তোকে লাইক করছে, এগোবি? নাবিলা প্রয়াসের দিকে এক পলক তাকালো, তারপর লজ্জায় মাথা নুইয়ে নিল। প্রয়াস অগ্নি দৃষ্টিতে দেখছে নাবিলা এবং মাহিকে। মাহি শুকনো ঢোক গিলে অন্যদিকে ফিরল। বেশি বলে ফেলেছে। নাবিলা লজ্জা ধরে রেখেই বলল, মন্দ হবে না, আমি ওনার চোখে আমার জন্য কিছু দেখছি।
নাবিলা কথা শেষ করার আগেই প্রয়াস বলল। এবার আমার চোখে দেখবি। নাবিলার হাত টেনে বের হয়ে গেল বিয়ে বাড়ি থেকে। নাবিলা হাজারবার অনুরোধ করলো থাকার, প্রয়াস শুনল না। চারিদিকে তখন রাতের আধিপত্য বিস্তার শুরু হয়েছে। নাবিলাকে টেনে গাড়িতে বসিয়ে দিল প্রয়াস। নিজেও ড্রাইভিং সিটে উঠে বসে নাবিলার বাহু ধরে নিজের দিকে ফেরালো। সবার চোখের ভাষা বুঝিস? এবার বলতো, আমার চোখে কি দেখিস? রাগ। প্রয়াস নাবিলার বাহু ছেড়ে দিল। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। দৃষ্টি নমনীয় করলো, কণ্ঠে ভালোবাসা এবং আকুলতার সংমিশ্রণ ঘটালো। এবার এবার বল কি দেখিস? আমার চোখে কি তোর জন্য শুধুই শাসন আর কিচ্ছু দেখিস না? হ্যাঁ, বুঝিস না? ভালো করে দেখ তো, দেখে বলতো, এই চোখে কি কোনো অনুভূতি নেই? আছে, তোমার চোখ কেমন লাল লাল হয়ে আছে। তোমার বোধহয় ঘুম পেয়েছে। বাড়ি যাওয়ার আকুলতা দেখতে পাচ্ছি। প্রয়াসের চোয়াল শক্ত হয়ে এলো, আর একটা কথাও বলল না। বোঝা হয়ে গেছে সব। গাড়ি চলতে শুরু করতেই নাবিলা মনে পড়ার ভঙ্গিতে বলল, এই যা, আমি তো রোহান ভাইয়াকে বিদায়ই দিলাম না। যদি খোঁজ করে একটা ফোন করি না হয়। প্রয়াস সাথে সাথে ব্রেক কষলো। নাবিলার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে ডায়াল লিস্ট দেখতে দেখতে স্বগক্তিতে বলল, এর মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে। বাবা, ফোন নাম্বার এখনো সেভ করিনি, ওখানে পাবে না। আমি মুখস্থ করে নিয়েছি, মোবাইল থেকে ডিলিট করলেও আমার মন থেকে পারবে না। প্রয়াস ফোনটা পেছনের সিটে ছুঁড়ে দিয়ে ওর দিকে অগ্রসর হলো। নাবিলা গাড়ির দরজার সাথে লেগে গেল, কিন্তু প্রয়াসের এগোনো থামলো না। দুজনের মাঝে 1 ইঞ্চি দূরত্ব রেখে প্রয়াস থামলো। নাবিলার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। নিঃশ্বাসের গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে লাগলো দুজনের। প্রয়াস কিছুক্ষণ নাবিলার ভীতু চোখে তাকিয়ে রইল। সেই ধারালো চাহনি সইতে না পেরে নাবিলা চোখ বুজে ফেলল। তাহলে কি সেই মুহূর্তটা ধরা দিল অবশেষে? প্রয়াস ওকে মনের কথা জানিয়ে আপন করে নেবে ওকে? নাবিলা সেই কাঙ্ক্ষিত শব্দটির অপেক্ষায় রইল। প্রয়াস তাতে জল ঢেলে দিয়ে বলল, তোর মন আমি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকাতে দেবো। গাড়ি আবার চলতে শুরু করলো। গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। অত্যাধিক বেড়ে যাওয়ায় নাবিলা ভয় পেল। ভাইয়া আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তোকে নিয়ে মরবো আজ। বাড়ি ফিরে নাবিলা ক্ষিপ্ত মেজাজে রইল। লোকটা এত ধুরন্ধর যে জেলাস হওয়া সত্ত্বেও মনের কথা স্বীকার করলো না। সারাদিনের এত পরিশ্রম সব মাঠে মারা গেল। এই লোকের আশায় থাকতে থাকতে নাবিলার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ঘুমানোর সময় কয়েক দফা তর্ক চলল নাবিলা এবং নয়নতারা বেগমের মাঝে। নাবিলা নিজের রুমে ঘুমোতে চায়, অন্যদিকে নয়নতারা বেগম তা দিতে নারাজ। অয়ন দেশে নেই, তাই ভয় নেই, এসব বোঝাতে লাগলো দাদিকে। নাবিলার অবশ্য নিজের রুমে ঘুমাতে চাওয়ার কারণ আছে। সে চাই প্রয়াস রাতে ওর ঘরে আসুক। লোকটাকে সব দিক দিয়ে ঘিরে ফেলতে চায় নাবিলা, কিন্তু দাদিকে সে কথা কিভাবে বোঝায়? নাবিলা নয়নতারা বেগমকেও ওর সাথে ওর রুমে ঘুমাতে বলল। তাতে তিনি রাজি হয়ে গেলেন। নাবিলা জানে নয়নতারা বেগম যেসব ঔষধ খান তার মধ্যে ঘুমের ট্যাবলেটও আছে। একবার ঘুমলে ফজরের আজানের আগে তার ঘুম ভাঙবে না। ঘুমানোর আগে নাবিলা বারান্দায় কিছুক্ষণ পায়চারি করলো। উদ্দেশ্য প্রয়াসের দৃষ্টি আকর্ষণ। নয়নতারা বেগম ইতিমধ্যেই ঘুমিয়ে কাদা হয়ে গেছেন। তিনি 9টা বাজতেই ঘুমের দেশে পাড়ি জমান। প্রয়াস বারান্দায় নাবিলাকে হাঁটাহাঁটি করতে দেখে নিজেও বারান্দায় আসলো। তুই এই রুমে বারান্দায় কি করছিস? আজ থেকে আবার এই রুমেই ঘুমাবো। দাদিকে ম্যানেজ করেছি, আর বারান্দার দরজাও খোলা থাকবে। অয়নের ভয় তো আর নেই, চারদিক সিকিউরিটি করা। নাবিলা মেকি হেসে প্রয়াসকে কিছু বলতে না দিয়েই রুমে চলে গেল। ওর উদ্দেশ্য 50 ভাগ সফল হয়ে গেছে। মাঝরাত অব্দি এপাশ ওপাশ করে নাবিলা প্রায় বিরক্ত। লোকটা এখনো কেন আসছে না বুঝতে পারছে না, নাকি আসবে না।
নিজের মনে হাজারটা কথা সাজাতে লাগলো। রাতের নিস্তব্ধতায় নাবিলার কেন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আধারের মাঝে মানুষ যখন নিজেই নিজের কাছে আবছা হয়ে যায়, তখন তার সকল আকাঙ্ক্ষা, ইচ্ছে, অভিলাষ, পাওয়া না পাওয়া, দুঃখ, বিষাদ এসে ভর করে। অনুভূতিগুলো এসে জানান দেয় তাদের অস্তিত্ব একজন ব্যক্তিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে, কতটা সুখ কিংবা কতটা দুঃখ দিতে পারে, কতটা দহনে পোড়াতে কিংবা ভালোবাসায় মোড়াতে পারে। নাবিলার ভেতর এখন একটা সুখ যন্ত্রণা ভর করেছে। একে অপরের মনের কথা জেনে নিভৃতে সেটা অনুভব করার মাঝেও একটা সুখ আছে, সাথে কিছুটা বলতে না পারার একটা সূক্ষ্ম যন্ত্রণা। এটা এক অপ্রকাশিত অথচ অদম্য অনুভূতি। প্রয়াসেরও কি তাই হয় জানা নেই নাবিলার। তবে সেই মানুষটার সবটা জুড়ে শুধু ওর বসবাস, একান্তই ওর। বারান্দায় একটা শব্দ হলো, অতি সাবধানতা অবলম্বনকারী দ্বারা ভুলবশত ঘটে যাওয়া একটা শব্দ। প্রয়াস চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কাল সবার আগে সিসিটিভি ফুটেজের দফা রফা করতে হবে, না হলে কাকাইয়ের হাতে ধরা পড়া নিশ্চিত। মেয়েটা যে এত কেন জ্বালাই ইদানিং। যদি না সে এই রুমে আসতো, তাহলে প্রয়াসেরও জেগে জেগে বারান্দা পাহারা দিতে হতো না, আর না দেখার ইচ্ছে হতো। বিরক্তি সূচক একটা নিঃশ্বাস ফেলে রুমের দিকে সঙ্গোপনে এগিয়ে গেল। আজ রুমের ড্রিম লাইটটা জ্বালিয়েই ঘুমিয়েছে নাবিলা। প্রয়াস ঘুমন্ত নাবিলার পাশে বসলো। সারাদিনের সব রাগ গলে জল হয়ে গেল। অভিমানের পাহাড়ে ধস নামলো। স্রোতের গতি প্রবল হলো হৃদয়ের তীরে। প্রয়াস তার প্রেয়সীর মুখের উপর ঝুঁকলো। কপালের ছোট্ট চুলগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। সেগুলো সন্তর্পণে সরিয়ে দিল। নিজের অশান্ত মনকে আটকে রাখার অদম্য প্রয়াসের কাছে হার মেনে অধর যুগলের উষ্ণ স্পর্শ এঁকে দিল নিদ্রা কুমারীর কপালে। তুই কি জানিস তুই অনেক দুষ্ট হয়ে গেছিস? সারাক্ষণ পোড়াতে থাকিস আমায়, শান্তিতে ঘুমাতেও পারি না। আমার স্বপ্নের মাঝে তোর অস্তিত্ব। এবার মায়া বাদলে কি করে তুই? জেনে বুঝে করিস নাকি না জেনি? আর তোর ওপর আমার এক আকাশ অভিমান জমেছিল। অন্য ছেলের প্রশংসা কেন করবি তুই? কেন দেখবি তাদের? শুধু তুই আমাকে দেখে বুঝতে পারলি, আর আমি তোকে। আমাকে এমন হিংস্র কিভাবে করে দিলি রে? জানিস তোর জন্য কতটা ভালোবাসা লুকিয়ে রেখেছি মনের মাঝে? আমার চোখের ভাষা কেন বুঝিস না রে? তোকে যত্নে মরিয়ে রাখার প্রয়াসই তো আমার প্রতিটা রজনী কাটে। আমি যে তোকে অনেক চুপ হয়ে গেল প্রয়াস। বাকিটুকু বলতে পারল না, গলা ধরে এলো। নাবিলার মেজাজ খারাপ হয়ে গেল। ঘুমন্ত মানুষের সামনে অন্তত স্বীকার করতে পারতো। চুপ হয়ে যাওয়ার মানে কি? ধুর! নাবিলা হুট করেই উঠে বসলো। প্রয়াস ভোরকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নাবিলা এভাবে উঠে বসবে ভাবতেই পারেনি। কয়েকটা শুকনো ঢোক গিলে চোরের মতো চলে যেতে চাইলে নাবিলা ওর হাত ধরে ফেলল। সুদূর অন্তরিক্ষে সদর্পে বিরাজমান থালার মতো ভেসে থাকা চাঁদের আলোয় ভাটা পড়েছে। একখণ্ড মেঘ তাকে পুরো দস্তুর আড়াল করে লুকোচুরি খেলায় মগ্ন, ঠিক যেমনটা মগ্ন প্রয়াস এবং নাবিলা। উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত দোরগোড়ায় কড়া নাড়ছে। বাতাসের শীতলতা নাবিলাকে কাঁপিয়ে দিল, কিন্তু মুখে তার কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। অপরদিকে দাঁড়িয়ে থাকা মানুষটা তখন হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছতে মনোযোগী। চোখে তার পালিয়ে যাবার বাসনা। নাবিলা এবং প্রয়াস এখন বারান্দায় অবস্থান করছে। বাপাসের বাগান থেকে আসা আলোর ছটায় বারান্দায় দাঁড়িয়ে থাকা দুজন মানুষের চেহারা স্পষ্ট হয়ে উঠেছে। এত রাতে চোরের মতো আমার রুমে কি করছিলে তুমি? কই কিছু না তো। কিছুই না? তাহলে এমন ঘামছো কেন? আসলে যে গরম পড়েছে না, তাই আর কি। হ্যাঁ, অনেক গরম পড়েছে। কবে যে বৃষ্টি নামবে? হেমন্ত ঋতুর পদচরণ শেষের পথে ভাইয়া। বৃষ্টি না, বরং শীত আসবে। তুমি তো দেখছি মাসের খবর রাখছো না। প্রয়াস জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ও তাই তো। আসলে ইদানিং অফিসের কাছে এত বেশি ব্যস্ত থাকি যে অন্য কিছুর খেয়ালই থাকে না। নাবিলা বুঝতে পেরেছে, এমন ভঙ্গিতে মাথা নেড়ে বলল, খুব কাজ নাই না? কিন্তু তুমি এখানে ঠিক কি করছিলে? প্রয়াস শুনতে পায়নি এমন ভাবে বলল, হ্যাঁ। আমার রুমে তোমার বিচরণ কেন?
এবার কিছুটা দৃঢ় কণ্ঠে বলল নাবিলা। অপরজনের থেকে প্রত্যুত্তর না পেয়ে আবার বলল, তুমি কি নার্ভাস ফিল করছো? কই না তো, তোর চোখের পাওয়ার বেড়েছে মনে হচ্ছে। চশমাটা বদলাতে হবে, উল্টো পাল্টা দেখছিস আজকাল। প্রয়াস কণ্ঠে দৃঢ়তা আনার চেষ্টা করলো। হার মানলে চলবে না। শক্ত কণ্ঠে কথা বললে নাবিলা ঘুরিয়ে প্রশ্ন করার সাহস পাবে না। কিন্তু ওর বেইমান গলাটা ওর মনের কথা শুনতে একদম নারাজ। যাকে শাসনে রেখেছে তার সামনেই মিনমিন শুরু করছে নিমক হারামটা। মনে মনে ঠিক করলো স্লিপ ওয়াক বলে চালিয়ে দিবে। প্রয়াসকে চুপ থাকতে দেখে নাবিলা চোখের চশমাটা নাকের উপর থেকে আরেকটু ঠেলে উপরে তুলে আবার বলল, তোমার তো স্লিপ ওয়ার্কের প্রবলেম নেই ভাইয়া, তাহলে? প্রয়াস আবার নিভে গেল। মনের কথাটা কিভাবে বলল মেয়েটা? বুদ্ধিগুলো কই পালিয়ে যাচ্ছে কে জানে। একটাও জুৎসই উত্তর মিলছে না। প্রয়াস আরো কিছুটা সময় চুপ থাকলো, তারপর বলল, বারান্দা দরজা খুলে রিস্ক করবো দিতে, যদি আবার কিছু হয়ে যায়। সাবধানের মার নেই, তাই খোঁজ নিতে এলাম নিজে থেকেই। আচ্ছা, আমার খোঁজ নিতে তুমি জেগেছিলে বুঝি? আগে না, আমার ঘুম ভেঙে যায়, আমি বারান্দায় এসে দেখি তোর বারান্দার দরজাটা হাট করে খোলা আছে। শেষে তো আমাকেই খুঁজে বের করতে হবে, তাই রিস্ক নিতে চাইলাম না, নাথিং এলস। কিন্তু আমার কেন মনে হলো ঘুমের মধ্যে কেউ আমার কপাল ছুঁয়েছে? প্রয়াস কিছুটা হকচকিয়ে গেলেও সেটা চেপে নিল। বলল, সারাদিন উল্টাপাল্টা মুভি দেখে বোধহয় এমন হয়েছে, তাই না? তাই স্বপ্নেও দেখিস কেউ কপালে চুমু খাচ্ছে। ছি ছি ছি, তোর মুভি দেখাটা বন্ধ করতে হবে কাল থেকে। কিন্তু আমি কখন বললাম কেউ আমার কপালে চুমু খেয়েছে? শুধু বললাম কেউ ছুঁয়েছে মনে হলো। নাবিলা ঠোঁট উল্টিয়ে ভ্রু নাচালো। তো তো কপাল স্পর্শ তো চুমি হবে, তাই না? আমি এত কিছু বুঝি নাকি? নাবিলা মাথা নেড়ে না বুঝিয়ে ঠোঁট টিপে হাসলো। প্রয়াসের এবার নিজের ওপর রাগ হলো। তানজিলার বিয়ের আসর থেকেই প্রয়াস বারবার নিজের আচরণে নিয়ন্ত্রণ হারাচ্ছে, উল্টোপাল্টা বলে ফেলছে, অথচ এটা তাকে একদমই শোভা পায় না। এভাবে নিজের ব্যক্তিত্ব থেকে সরে আসাটা ঠিক হচ্ছে না। প্রয়াস খ্যাক করে গলা ছাড়ল। নাবিলার চোখে চোখ রেখে বলল, এত কথার কি আছে? আমি দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। সব যখন ঠিকই আছে, তবে এবার দরজাটা বন্ধ করে ঘুম, হ্যাঁ? আর আমাকেও চিন্তামুক্ত কর। নাবিলা এবার রুষ্ট কণ্ঠে বলল, আর কিছু বলার নেই তোমার? হুম হুম। বলি তোদের চোর পুলিশ খেলা হলে এবার ঘুমোতে যা, রাত তো শেষের পথে। পেছন থেকে একটা ভাঙা কণ্ঠ কানে আসতেই নাবিলা এবং প্রয়াস ভূত দেখার মতো চমকে উঠল। নয়নতারা বেগম বারান্দার দরজার কাছটায় এসে দাঁড়িয়েছে। আবছা আধারে মুখে তার অন্যরকম হাসি। দাদি তুমি? নাবিলা তুতলে উঠল। প্রয়াসের দৃষ্টি উত্তাল সমুদ্রের ন্যায় অশান্ত হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আকস্মিক ঘটনা হজম করতে না পেরে অত্যাধিক লাফাতে লাগলো। এমন লজ্জাজনক পরিস্থিতিতে জীবনে কখনো পড়েছে কিনা সন্দেহ। হ্যাঁ আমি, আশা করিসনি বুঝি? তুমি তো ঘুমোচ্ছিলে। ঘুমাচ্ছিলামই তো, কিন্তু তোদের এই খুটুর মুটুর আওয়াজে উঠতে হলো। ঘুমের ওষুধ খাওয়া ছেড়েছি তোর কিডন্যাপ হওয়ার পর, তাই তো জেগেছিলাম। নাবিলা মনে মনে নিজেকে গালাগাল করলো। ওর আগেই বোঝা উচিত ছিল দাদি এখন সতর্ক থাকে সব সময়। প্রয়াসকে চেপে ধরতে গিয়ে নিজেই এখন চাপে পড়েছে। কি বলবে বুঝতে না পেরে অসহায় দৃষ্টি যুগল মেঝেতে নিবদ্ধ করলো। প্রয়াস মৃদু কাশি দিয়ে বলল, ইয়ে মানে দাদি, হয়েছে কি? নাবিলা বারান্দার দরজাটা খোলা রেখে ঘুমাচ্ছিল বিধায়, তাই একটু চেক করতে এসেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। ও এমন নির্বুদ্ধিতা কাজ করেছে যে তোমাকে রাতের বেলায় জেগে জেগে পাহারা দিতে হচ্ছে, তাই তো? সত্যিই তো নাবিলা, ছেলেটাকে কেন এত জ্বালাচ্ছিস তুই? না মানে দাদি, তেমন কিছু না, একটু গরম লাগছিল তাই দরজাটা খোলা রেখেছিলাম। হেমন্ত বিদায়ী পথে, সামনে শীত আসছে, রাতে ঠান্ডা পড়ছে, আর তোর গরম লাগছে? নাবিলা থতমত খেয়ে গেল। একটু আগে এমন কথায় প্রয়াসকে ভড়কে দিয়েছিল, আর এখন দাদির সামনে নিজেই ভড়কে গেল। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। হয়েছে হয়েছে, এবার ঘুমোতে আয়, রাত শেষ হয়ে যাচ্ছে। এভাবে রাত জাগলে চোখের নিচে কালি পড়ে অসুস্থ দেখাবে লাগবে, জলদি আয়।
নয়নতারা বেগম বারান্দা ছাড়লেন। তিনি ভেতরে যেতেই প্রয়াস চাপা স্বরে জিজ্ঞাসা করলো, রুমে সব দরজা খুলে ঘুমিয়েছিস আজকে? না দাদি, আমার রুমেই শুয়েছে, তুমি খেয়াল করনি বোধহয়। তো সেটা আগে কেন বলিসনি? তুমি জানতে চাওনি তাই। প্রয়াসের মাথা চেপে ধরল। আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল ওর, না হলে এভাবে দাদির হাতে ধরা পড়তে হতো না। কে জানে তখনকার কথাগুলো শুনেছে কিনা। অবশ্য এতে একটা সুবিধা হয়েছে, দাদি যদি নিজে থেকেই ধরে নেয় ওদের মধ্যে কিছু আছে, তবে প্রয়াসের পক্ষে এগোনোটা সহজ হবে। যদিও ওনার মনোভাব তেমন একটা বোঝা যায়নি। প্রয়াস একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে নাবিলার মাথায় হালকা চাপড় মেরে রেলিং টপকে নিজের রুমে চলে গেল। নাবিলা এক হাত দিয়ে আর এক হাতের নখ খুঁড়তে খুঁড়তে রুমে এসে দাদির পাশে চুপটি করে শুয়ে পড়ল। দাদি কি ভাবছে ওদের নিয়ে, সেই ভাবনা মস্তিষ্ক দখল করে নিয়েছে। যদি বাবা মাকে জানিয়ে দেয় তাহলে ও বাবা মায়ের সামনে যাবে কি করে? নাবিলার ধারণাকে মিথ্যে করে দিয়ে নয়নতারা বেগম কাউকেই কিছু জানালো না। শুধু নাবিলা কিংবা প্রয়াসের সাথে চোখাচোখি হলেই অদ্ভুতভাবে হাসতে লাগলো, যেন তিনি মজা নিচ্ছেন বেচারাদের উপর। নাবিলা পুনরায় বাবার অফিসে জয়েন করেছে। নয়নতারা বেগম বলে দিয়েছেন বিকেলের মধ্যে নাবিলা বাড়িতে থাকবে। মায়ের আদেশ মেনে তারেক হোসেনও তাই করেছেন। এখন বাড়িতে বসেও পারবে এমন কাজ করছে নাবিলা। প্রয়াসও আজ 2 দিন খুব একটা ওই বাড়ির মুখও হয়নি। অফিস থেকে ফিরে ক্লান্ত দেহটা টেনে নিয়ে ছাদে উঠল। নাবিলাকে কফি করে দেওয়ার বাহানায় ফোন দিয়েছিল, কিন্তু নম্বর বিজি এসেছে। 1-2 মিনিট হলেও ঠিক আছে, কিন্তু টানা 10 মিনিট একই ঘটনা। প্রয়াসের রাগ হলো, কার সাথে এত কথা। অগত্যা ছাদে উঠতে হলো। দিনের শেষ ভাগ মেয়েটাকে এখানেই পাওয়া যাবে। হলেও তাই। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নাবিলা, কানে ফোন, হেসে হেসে কথা বলছে ও। প্রয়াস তীক্ষ্ণ চোখে ওকে পর্যবেক্ষণ করতে লাগলো। নাবিলা পাশের ছাদে প্রয়াসের উপস্থিতি টের পেয়ে গলার জোর বাড়িয়ে দিল। চেহারায় ফুটে উঠল এক রাশ ভালো লাগা, যেন নতুন প্রেমের জোয়ারে ভাসতে শুরু করেছে ওর শরীর ও মন। চলে আসার সময় আপনাকে বলে আসতে না পারায় আমি খুবই দুঃখিত স্যার, আসলে হুট করে চলে আসতে হলো। কি স্যার ডাকবো না? তাহলে কি বলে ডাকবো আপনাকে? শুধু রুহান? এই মা, আপনি আমার কত বড়, আমি আপনার নাম ধরে রাখতে পারি বুঝি? আমার যা ইচ্ছে তাই ডাকবো। আচ্ছা, আমি ভেবে জানাবো আপনাকে। আমাকে নীল শাড়িতে এত ভালো লেগেছে আপনার। আমারও আপনাকে। কথা বলতে বলতেই নাবিলার হাত থেকে ফোন উধাও হয়ে গেল। সেটা এখন প্রয়াসের হাতে। প্রয়াস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। চোখ বলছে সামনের মানুষটাকে কুচি কুচি করতে পারলে খুশি হবে। ভাইয়া, আমার ফোনটা দাও। নাবিলা কেড়ে নিতে চাইলো, প্রয়াস দিল না। প্রেম জেগেছে তাই না? খুব প্রেম জেগেছে। ঘন্টার পর ঘন্টা প্রেম বিনিময় খুব চলছে না? প্রয়াস স্ক্রিনের নামটা দেখলো, রোহান স্যার। নাম্বারটার দিকে মনোযোগ দিতেই রাগ শিথিল হয়ে ভ্রু কুঞ্চিত হয়ে এলো। পকেট থেকে নিচের ফোনটা বের করে কিছু একটা মিলিয়ে দেখে বাঁকা হেসে উঠল। আমাকে বোকা বানানো? মাহির নাম্বার রোহান স্যার নাম্বার দিয়ে সেভ করা, এই সকল স্টুপিড আইডিয়া তোর মাথা থেকে আসবে? নাবিলা চিফ কাটলো। এভাবে ধরা পড়বে ভাবতে পারেনি। মাহির নাম্বার প্রয়াসের কাছে থাকতে পারে তার কোনো ধারণাই ছিল না ওর। আমতা আমতা করে বলল, আসলে স্যার মাহির নাম্বার দিয়ে কল দিয়েছে আবার। ওরা এখন তানজিলার শ্বশুর বাড়ি কিনা। প্রয়াস ফোনটা কেড়ে নিয়ে হোল্ড করে ফেলেছিল। নাবিলার কথা শুনে প্রয়াস ফোনটাকে লাউডে দিল। সাথে সাথেই ওপাশ থেকে মাহির উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। হ্যালো নাবিলা, কাজ হয়েছে তো? প্রয়াস ভাইয়া এবার জেলাসিতে নিশ্চয়ই মনের কথা স্বীকার করে নিবে, দেখে নিস। এইবারের প্ল্যান ফ্লপ হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। প্রয়াস হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। ওর নাবিলা কিনা ওর মনের কথা স্বীকার করাতে এত কিছু করছে, বিশ্বাসই হচ্ছে না। মনের ভেতর হুট করেই প্রজাপতির মেলা বসে গেল। না চাইতেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাওয়ার খুশি ওর চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল। নাবিলার ইচ্ছে করছে উধাও হয়ে যেতে। ম্যাজিক জানলে নিশ্চয়ই এমন কিছু করে ফেলতো। লজ্জায় কান গাল গরম হয়ে উঠছে। মাহিটার কোনো কাণ্ডজ্ঞান নেই।
কোন ধরে অপর পাশে মানুষটার কণ্ঠস্বর তো শুনে নিবি তা না, দিল হাটে হাড়ি ভেঙে। উপায় না পেয়ে শেষমেশ প্রয়াসের প্রশস্ত মুখটাতেই মুখ লুকানোর জায়গা হিসেবে বেছে নিল নাবিলা।